হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান থেকে 8 নম্বর চ্যাপ্টার মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন পড়ছিলাম। অলরেডি এখান থেকে আমাদের বেশ কয়েকটা ক্লাস দেওয়া হয়েছে। আমরা মৌমাছির আগে পর্যন্ত আলোচনা করে নিয়েছি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের নোটস ইউটিউব চ্যানেলে কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে। আজকে আমরা মৌমাছি যেটা রয়েছে প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, তার অন্তর্গত রয়েছে পশুপালন। সেখানে আমাদের মৌমাছি প্রথম আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেটা আমরা দেখব। এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলোর আনসারগুলো আমরা পরপর দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, একটি মৌচাকে কত ধরনের মৌমাছি থাকে? মৌমাছি হচ্ছে সমাজবদ্ধ জীব। এখানে কিন্তু সমস্ত প্রকার মৌমাছি একসঙ্গে বসবাস করে এবং তাদের কাজের ভাগ রয়েছে। একটা মৌচাকের মধ্যে সাধারণত 3 ধরনের মৌমাছি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে দেখো রানী মৌমাছি, 2 নম্বর হচ্ছে পুরুষ মৌমাছি এবং 3 নম্বর হচ্ছে শ্রমিক মৌমাছি। ওকে, রানী মৌমাছি সাধারণত একটি থাকে, কেমন, এবং পুরুষ মৌমাছি অনেকগুলো থাকে, শ্রমিক মৌমাছি আরও অনেক বেশি সংখ্যায় কিন্তু থাকে। পরের প্রশ্ন, মৌমাছিকে সমাজবদ্ধ জীব বা সামাজিক পতঙ্গ বলা হয় কেন? সমাজবদ্ধ জীব মানে যারা একসঙ্গে দলগতভাবে বা দলবদ্ধভাবে বসবাস করে তাদের আমরা সমাজবদ্ধ জীব বলি। এবার একটা মৌমাছি যদি আমরা তাদের সমাজটাকে লক্ষ্য করি বা তাদের যদি আমরা সমাজবদ্ধ জীব বলছি, তাহলে তাদের আমরা যদি একটা মৌচাক লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাবো যে একটা মাত্র রানী মৌমাছি থাকে, কয়েকশো পুরুষ মৌমাছি থাকে এবং অসংখ্য শ্রমিক মৌমাছি একসঙ্গে তারা দলবদ্ধভাবে মানে মিলেমিশে একসঙ্গে থাকে এবং তাদের বিভিন্ন কাজের মধ্যে শ্রম বন্টন লক্ষ্য করা যায়। যদি আমরা দেখি রানী মৌমাছি, তাদের প্রধান কাজ আমরা জানি যে ডিম পাড়া হচ্ছে রানী মৌমাছির প্রধান কাজ। তারা কী করবে? শুধুমাত্র ডিম পাড়বে এবং ডিম ফুটে সেখানে বাচ্চা হয় এবং নতুন মৌমাছির সৃষ্টি হয়। তাহলে ডিম পাড়া হচ্ছে রানী মৌমাছির প্রধান কাজ। পুরুষ মৌমাছির কাজ হচ্ছে রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া। আর শ্রমিক মৌমাছি অনেক রকম কাজ করে, মৌচাক তৈরি, ফুলের পরাগরেণু এবং মকরন্দ সেগুলোকে সংগ্রহ করে নিয়ে আসা, রানী মৌমাছির বাচ্চাগুলোকে লালন পালন করা, নানা রকম কাজ কিন্তু তারা করে। তাহলে একটা মৌচাকে 3 ধরনের মৌমাছি, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং অসংখ্য শ্রমিক মৌমাছি একসঙ্গে বসবাস করে এবং তাদের মধ্যে একটা সুষ্ঠু শ্রম বন্টন ব্যবস্থা লক্ষ্য করা যায়। তার জন্য এদের সমাজবদ্ধ জীব বা সামাজিক পতঙ্গ বলা হয়। পরের প্রশ্ন, পুরুষ ও রানী মৌমাছির কাজ এখনই বলা হলো। পুরুষ মৌমাছির কাজ হচ্ছে রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া আর রানী মৌমাছির কাজ ডিম পাড়া। শ্রমিক মৌমাছির কাজটা আলাদা করে করবে, হয়তো 2 নম্বরের প্রশ্ন দিতে পারে। সেখানে মনে রাখবে এর কাজ অনেকগুলো রয়েছে: মৌচাক তৈরি, ফুল থেকে পরাগরেণু এবং মকরন্দ সংগ্রহ করা, রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা। তার জন্য এদের নাম হচ্ছে শ্রমিক মৌমাছি, তাই না? মোম তৈরি করা, সন্তান লালন পালন করা, মানে রানী মৌমাছির সন্তানগুলোকে বড় করা, খাওয়ানো তাদেরকে, কেমন, আর মৌচাকের রক্ষণাবেক্ষণ মানে মেনটেন্যান্স করা এবং তার সঙ্গে পাহারা দেওয়া, মৌচাককে পাহারা দেওয়া, এগুলো হচ্ছে শ্রমিক মৌমাছির কাজ। এরপরে মধুর পুষ্টিগুণ, এটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লাস চলাকালীন যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা বরাবরই আলোচনা করি, এটা তোমরা ডাবল স্টার দিয়ে রাখবে, কেমন? অনেক স্কুলে প্রশ্নটা দেয়। মধুর অনেক পুষ্টিগুণ রয়েছে, এখানে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ থাকে, যেগুলো থাকে বলেই মধুটা অনেকটা পুষ্টিকর খাবার একটা। এখানে অ্যামাইনো অ্যাসিড থাকে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, যেমন Na মানে হচ্ছে সোডিয়াম, K মানে হচ্ছে ক্যালিয়াম, তাই না? আমরা কি বলি সেটাকে? পটাশিয়াম। Ca ক্যালসিয়াম, Fe মানে হচ্ছে ফেরাম মানে হচ্ছে আয়রন বা লোহা, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং এটা হচ্ছে ফসফরাস। তাহলে এই সমস্ত খনিজ মৌল বা খনিজ পদার্থগুলো থাকে। এছাড়া বিভিন্ন ভিটামিন, যেমন ভিটামিন A, B কমপ্লেক্স, ভিটামিন C, এগুলো কিন্তু প্রেজেন্ট থাকে মধুর মধ্যে বা হানির মধ্যে। তার জন্য এটা একটা পুষ্টিকর খাবার। পরের প্রশ্ন, মৌমাছিরা কীভাবে বেড়ে ওঠে বা এদের জীবনচক্র আমাদের লিখতে হবে। মৌমাছিদের জীবনচক্রের 4টি দশা দেখা যায়। সেগুলো হচ্ছে 1 নম্বর দশা ডিম, তারপরে দশা হচ্ছে লার্ভা, তারপরে হচ্ছে পিউপা, তারপর হচ্ছে পূর্ণাঙ্গ দশা। ডিমের ক্ষেত্রে কি হয়? রানী এবং পুরুষ মৌমাছির বৈবাহিক উড্ডয়ন একটা পদ্ধতি, তারা উড়ে আসে। একটা রানী মৌমাছি বেশ কয়েকটা পুরুষ মৌমাছিকে একসঙ্গে নিয়ে আকাশের দিকে, উপরের দিকে উড়ে যায়, কেমন, আকাশের দিকে উড়ে যায় এবং উড়ে যাওয়ার পর সেখানে তাদের মিলন ঘটে, কেমন, মিলন ঘটার পর তারপরে সেই রানী মৌমাছিটা আবার সেই মৌচাকে ফিরে আসে
নিয়ে ফিরে আসার 3-4 দিন পর থেকে এবার সেই মৌমাছিটা ডিম পাড়তে শুরু করে। এক একটা রানী মৌমাছি একদিনে মানে প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 মতো ডিম পাড়ে। পরের দশা হচ্ছে লার্ভা দশা। লার্ভা দশা এটা একটা ইম্পর্টেন্ট দশা। লার্ভা বা একে বলা হয় শুককীট। এখানে কি হয়, লার্ভাগুলো দেখো তার আরও 3 থেকে 4 দিন পর, মানে ডিম পাড়ার আরও 3 থেকে 4 দিন পর ডিম ফুটে লার্ভা বা শুককীট বের হয়, এবং এই শুককীট রাজকীয় জেলি বা রয়্যাল জেলি আমরা পড়ব সেগুলো কিন্তু খায়। এবং যদি খায়, রয়্যাল জেলি যারা খাবে, রয়্যাল জেলি বা রাজকীয় জেলি যে সমস্ত লার্ভাগুলো খাবে সেগুলো কিন্তু পরবর্তীকালে রানী মৌমাছিতে পরিণত হয়। আর অন্যান্য যে সমস্ত লার্ভা বা শুককীট যারা থাকবে, যারা অন্য কিছু হয়তো মধু বা মৌরুটি বা যেটাকে বলা হয় বি ব্রেড সেগুলো খায়, সেগুলো শ্রমিক এবং পুরুষ মৌমাছিতে কিন্তু পরিণত হয়। তাহলে রাজকীয় জেলি বা রয়্যাল জেলি খেলে সেই সমস্ত লার্ভাগুলো রানী মৌমাছিতে কনভার্ট হয়ে যায় পরবর্তীকালে। আর যারা অন্য খাবার মানে মধু খায় বা মৌরুটি খায়, সেই সমস্ত লার্ভাগুলো পরে শ্রমিক মৌমাছি বা পুরুষ মৌমাছিতে পরিণত হয়। লার্ভা দশা হলো। তারপরে হচ্ছে পিউপা দশা। পিউপা দশার আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে দেখো মুক্কিট দশা। মুক্কিট তাহলে লার্ভা হওয়ার পর 4 থেকে 6 দিন বা 4 থেকে 7 দিন পর সেগুলো মুক্কিটে পরিণত হয়, এবং এই সময় তারা কিন্তু আর কোনো খাবার খায় না। কি করে এই সময়, শ্রমিক মৌমাছি পিউপা সহ প্রকোষ্ঠ যেগুলো থাকে সেগুলো মোম দিয়ে বন্ধ করে দেয়, নিয়ে তার জন্য সে আর বাইরে থেকে কোনো খাবার খায় না। এটা হলো পিউপা বা মুক্কিট দশা। এরপরে পূর্ণাঙ্গ, এখানে রানীর পিউপা 7 থেকে 8 দিন পরে, পুরুষ পিউপা যেগুলো সেগুলো 14 থেকে 15 দিন পরে, আর শ্রমিক মৌমাছির পিউপাগুলো 12 থেকে 15 দিনে পূর্ণাঙ্গ দশায় পরিণত হয় বা পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয়। তোমরা এক কথা লিখতে পারো যে পিউপাগুলো কিছুদিন পরে পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয়। আর আরও ভালো করে লিখতে চাইলে দেখা যাবে যে 7 থেকে 8 দিন পরে মানে রানীর পিউপাগুলো রানী মৌমাছিতে পরিণত হয়। পুরুষ যে পিউপাগুলো থাকে সেগুলো একটু বেশি সময় নেয়, 14 থেকে 15 দিন সময় লাগে। আর 11 থেকে 12 দিনে দেখো শ্রমিক মৌমাছির পিউপা যেগুলো সেগুলো পূর্ণাঙ্গ শ্রমিক মৌমাছিতে পরিণত হয়। নেক্সট কোয়েশ্চেন, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মধুমক্ষিশালা বা এপিয়ারি কি। এর সঙ্গে এপিকালচার পড়তে হবে আমাদের। এপিয়ারি বা মধুমক্ষিশালা মানে হচ্ছে মৌমাছিগুলোকে পালন করার জন্য একটা প্রাকৃতিক বা কৃত্রিম জায়গা ব্যবহার করা হয়, যেখানে চাষ করা হচ্ছে মৌমাছিটাকে। তাহলে মৌমাছিকে চাষ করার যে প্রাকৃতিক বা কৃত্রিম জায়গা সেটাই হচ্ছে এপিয়ারি। আর এপিকালচার হচ্ছে মৌমাছি চাষ করার পদ্ধতি। সহজ কথায় মৌমাছি বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি চাষ করার পদ্ধতিকে এপিকালচার বলে, তাই না? তাহলে মৌমাছি প্রতিপালন করা আর সেই মৌচাক থেকে মধু মোম সংগ্রহ করা, এই পদ্ধতি হচ্ছে এপিকালচার। নেক্সট, রয়্যাল জেলি বা রাজকীয় জেলি। দেখো শ্রমিক মৌমাছি যেটা গলার কাছে যেটা গলবিলীয় অংশ রয়েছে, সেখানে একটা মানে সেখানে যে গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে এক ধরনের রস বের হয়, তার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তাহলে নাইট্রোজেন সমৃদ্ধ যে রস বা তরল পদার্থ বের হয় সেটা এক ধরনের খাবার, সেটাকে কী বলা হয়, রাজকীয় জেলি। আমরা দেখলাম যে রানী পিউপাগুলো কিন্তু এই রাজকীয় জেলি খাওয়ার ফলেই রানী মৌমাছিতে পরিণত হয়। ওকে, তাহলে রাজকীয় জেলিটা ভালোভাবে করবে। ওকে, এটাও কিন্তু তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। এরপরে মৌমাছিরা কিভাবে মৌচাক তৈরি করে এবং মধুর ব্যবহার। আসলে শ্রমিক মৌমাছিদের পেটের কাছে অনেক থলি থাকে, সেখানে মোম গ্রন্থি থাকে, এবং এই মোম গ্রন্থিগুলো তারা কি করে, ক্ষরণ করে, এখান থেকে বেরিয়ে আসে মোম, বেরিয়ে আসে, নিয়ে সেই মোমগুলোর সাহায্যে তারা মৌচাক তৈরি করে। মধুর পুষ্টিগুণ তোমরা নিজেরাই বলতে পারবে, পুষ্টিগুণ তো হয়ে গেছে। আর মধু কোথায় কোথায় ব্যবহার করা হয়, একই ধরনের প্রশ্ন প্রায়। এখানে ব্যবহারগুলো আমরা লক্ষ্য করবো যে কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোন কোন কাজে মধু ব্যবহার করা হয়। সর্দি কাশি, গলা ব্যথা, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস বলা হয় এটাকে, হৃদরোগ, কোষ্ঠকাঠিন্য এগুলো দূর করতে ব্যবহার করা হয়। আন্তরিক সমস্যা হোক বা স্নায়ু দুর্বলতা বা অপুষ্টি দূর করতে ব্যবহার করা হয়। আবার এখানে দেখা যায় যে মধুর মধ্যে কি থাকে, মধুর মধ্যে কিন্তু থাকে তোমার আয়রন থাকে, এবং হিমোগ্লোবিন গঠনে কিন্তু সাহায্য করে। কেমন, হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে, তার জন্য রক্তাল্পতা কিন্তু দূর হয়। ওকে, এই জিনিসটা মনে রাখবে। এরপরে মৌমাছি প্রতিপালনে দেশীয় এবং আধুনিক পদ্ধতি তোমরা টেক্সট বুক থেকে পড়ে নিতে পারবে। আমি এখানে দিয়েছি, দেখো দেশীয় পদ্ধতিতে কিভাবে মৌমাছি প্রতিপালন করা হয়। এখানে দেখো এই পদ্ধতিতে মৌমাছিতে প্রতিপালন করা হয় না, প্রাকৃতিকভাবেই কিন্তু হয়। প্রাকৃতিকভাবে তোমরা দেখেছো অনেক জায়গায় মৌচাক লক্ষ্য করেছো, গাছের ডালে জেনারেলি দেখো, ম্যাক্সিমাম সেটাই দেখা যায়। গাছের ডাল ছাড়াও ঘরের দেওয়াল বা কার্নিশ বিভিন্ন জায়গায় মৌচাক থাকে।
অনেক সময় ফাঁকা কাঠের গুঁড়ি, কাঠের বাক্স, মাটির হাঁড়ি এগুলোতে মৌমাছিদের চলাচলের জায়গা রেখে দেওয়া হয়। মানে মৌমাছি যেখানে চলাচল করছে সেই জায়গাতে, মৌমাছি যেখানে উড়ে যাচ্ছে সেই জায়গাতে, মানে যেদিকে যাতায়াত করছে সেখানে ফাঁকা কাঠের গুঁড়ি, কাঠের বাক্স এগুলো রাখা হয়, মাটির হাঁড়ি। তাহলে সেখানে মৌমাছিরা কী করে বাসা বাঁধে। পরে আগুন দিয়ে, জল বা ধোঁয়া দিয়ে মৌচাক থেকে মৌমাছিদের তাড়িয়ে দেওয়া হয়। নিয়ে কখনো কখনো সেগুলো মারাও যায়। তারপরে সেই মৌচাক ভেঙে মধু বের করে নেওয়া হয়। এটা হচ্ছে দেশীয় পদ্ধতি। আর আধুনিক পদ্ধতিতে, যেখানে আধুনিক পদ্ধতির সাহায্যে যেখানে আলাদাভাবে কৃত্রিমভাবে চাষ করা হয়, সেখানে কি হচ্ছে, এখানে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। প্রাকৃতিক মৌচাক যেমনভাবে তৈরি হয় সেরকমভাবে কৃত্রিম মৌচাকটা তৈরি করা হয়। নিয়ে মৌচাকের নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর। কৃত্রিম মৌচাক নিচের দিকে সন্তান পালনের ঘর থাকে, উপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ, উপর দিকে মধুর প্রকোষ্ঠ থাকে। এই চাকেও সেই রকম ব্যবস্থা থাকে, মানে প্রাকৃতিকে যেমন থাকে মৌমাছিরা নিচের দিকে পালন হয়, উপর দিকে মধুর প্রকোষ্ঠ থাকে, এখানেও কিন্তু কৃত্রিমভাবে যেটা তৈরি করে সেটাও একই রকমভাবে, কৃত্রিম মৌচাকটাও একই রকমভাবে তৈরি করা হয়। একটা রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছি ধরে এনে সেই কৃত্রিম যে মৌচাক সেখানে ছেড়ে দেওয়া হয়। তারপরে সেখানে আরও অনেক মৌমাছি এসে জড়ো হয় ধীরে ধীরে। খুব অল্প সময়ে রানী মৌমাছি, যেহেতু আমরা রানী মৌমাছি এনেছি এবং শ্রমিক মৌমাছি এনেছি, তাহলে অনেক অল্প সময়ের মধ্যে রানী মৌমাছির ডিম থেকে প্রচুর পরিমাণে মৌমাছির সৃষ্টি হয়। তারপরে আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, এই সমস্ত গাছ থেকে মৌমাছিরা কী করে, মকরন্দ মানে ফুলে যেটা মিষ্টি রস সেটা সংগ্রহ করে নিয়ে আসে, নিয়ে মধু তৈরি করে। কেমন, মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহের জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র কিন্তু ব্যবহার করা হয়। ওকে, তাহলে আজকে আমরা মৌমাছিটা কমপ্লিট করলাম। এরপর নেক্সট ক্লাসে মাছ যেটা রয়েছে সেটা আমরা দেখব, এবং পরবর্তী দিকে পোলট্রি চাষের পদ্ধতি, ব্রয়লার, সেখানে লিটার, সেগুলো রয়েছে। চেষ্টা করব আর একটা ক্লাসে এই মানে চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়ার। কেমন, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 8 পরিবেশের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও। আর আমাদের যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ, তার লিঙ্কও দেওয়া হয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে। ওকে, ফ্রি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। আর পেড গ্রুপ তো রয়েছে, পেড গ্রুপে আমাদের নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে। আমি স্ক্রিনে মেনশন করে দিলাম তোমাদের ক্লাস 8 কী কী সাবজেক্টে নোটস দেওয়া হয়, এবং মান্থলি ফি সব কিছু সেখানে মেনশন করা হয়েছে। ইচ্ছুক থাকলে এখনও যুক্ত হতে পারো, তার কারণ অনেকে রয়েছে যারা এখনও কিন্তু যুক্ত হচ্ছে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।